নমস্কার বন্ধুরা। আজ আমার গল্পের গোয়েন্দা হলেন দীপক চ্যাটার্জি, যাকে সৃষ্টি করেছিলেন সমরেন্দ্রনাথ পান্ডে ওরফে স্বপন কুমার, যিনি জন্মগ্রহণ করেন 1927 সালের 26শে অক্টোবর এবং তার মহাপ্রয়াণ ঘটে 2001 সালের 15ই নভেম্বর। তার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে শুরু করছি আজকের গল্প বিষ কন্যা। নিয়তির বিধান। দরজার ওপর বারবার করাঘাত শুরু হলো। বাবা, ও বাবা, দরজা খোলো। দাদা মশাই, দরজা খুলুন শিগগির। দাদু, ও দাদু, দরজা খুলুন। কোনো উত্তর নেই। মহাকালের রোজনামচার পাতায় কয়েকটা মুহূর্তের হিসেব নিকেশ চুকে গেল। দালান ঘড়িটা অবিশ্রান্ত বেজে চলল টক 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 টক। চিৎকার, কোলাহল, অজস্র লোকের জটলা। পরামর্শ শুরু হলো কি করে দরজা ভেঙে ফেলা যেতে পারে। একজন বলল, পুলিশে খবর দিলে ভালো হয়, এরকম জিনিস ভালো নয়, এতক্ষণ কেটে গেল অথচ। ঘরের মধ্যে শুধু কি একটা জিনিস পড়ার আওয়াজ হলো। কে কে, দরজা খুলুন শিগগির। বাইরে সকলে চিৎকার জুড়ে দিল। দালান ঘড়িটা বাজলো ঢং ঢং করে। রাত 11টা বেজে গেল। দরজা খুলে ফেলবার জন্য সকলে প্রাণপণে চেষ্টা করতে লাগলো। দমাদ্দম আঘাত শুরু হলো। একজন ছুটে গিয়ে টেলিফোন রিসিভারটা তুলে নিয়ে বলে, হ্যালো, পুট মি টু লালবাজার পুলিশ হেডকোয়ার্টার্স। শহরের এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত ছড়িয়ে পড়ে একটা খবর। রায়বাহাদুর অবিনাশ ঘোষাল তার বন্ধ ঘরের মধ্যে হঠাৎ অচৈতন্য হয়ে পড়েছেন। তার কোনো সাড়া শব্দ পাওয়া যাচ্ছে না। ঘরের দরজা ভেতর থেকে বন্ধ। ঝমাঝম শব্দে বাইরে বৃষ্টি নামল। অঝরে ঝরছে প্রকৃতির ধারা। ঘন ঘন মেঘের গর্জন, সোনালী বিদ্যুতের চকিত ইশারা। বাড়ির মধ্যে রায়বাহাদুরের ঘরের সামনে 8-10টি প্রাণী প্রাণপণে চেষ্টা করছে তার ঘরের দরজা ভেঙে ফেলবার জন্য। ধাক্কার পর ধাক্কা। সকলেই উত্তেজিত, বিপর্যস্ত। কেমন করে বিভ্রান্তি এসে সারা বাড়িখানাকে গ্রাস করেছে। মরমর শব্দে দরজা ভেঙে। মানুষের শক্তির সঙ্গে যুদ্ধ করবার ক্ষমতা সামান্য দরজার ছিল না নিশ্চয়। সকলে ঘরের মধ্যে হুমড়ি খেয়ে পড়লো একসঙ্গে। একসঙ্গে কয়েকটি প্রাণীর কণ্ঠে ধ্বনিত হলো, এ কি, এ যে অসম্ভব ব্যাপার। সত্যি ব্যাপারটা সম্ভাব্যতার গণ্ডি পেরিয়ে গিয়েছিল অনেকখানি। রায়বাহাদুর অবিনাশ ঘোষাল তার ঘরের মেঝের উপর পড়েছিলেন চুপচাপ। জল, পাখা, ডাক্তার। একসঙ্গে সকলেই যেন কলকণ্ঠে কথা বলে উঠল। এক একজন ছুটলো এক একদিকে ব্যবস্থা করতে। জল এলো, এলো পাখা। টেলিফোনের জরুরি কল পেয়ে ছুটে এলেন ডক্টর সেন। কিন্তু তখন আর করবার মতো বিশেষ কিছু ছিল না। ডক্টর সেন রায়বাহাদুরের গায়ে হাত দিয়েই হতাশ মুখভঙ্গি করে বললেন, হোপলেস, হি ইজ স্টোন ডেড। অনেকক্ষণ আগেই এর মৃত্যু হয়েছে। মৃত্যু? দুটি মাত্র অক্ষর, অথচ তার ওপর দিয়েই যেন বিরাট একটা আলোড়ন ঘটে যায় সারা বাড়ির বুকে। মানুষ জানে একদিন না একদিন তাকে মরতেই হবে। ডেথ ইজ দ্য ইনভার্টেবল সিকুয়াল অফ হিউম্যান এক্সিস্টেন্স। মানুষ মাত্রকেই একদিন না একদিন সেই অনর প্রকৃতির বিধানকে মেনে নিতে হয়। তবু মানুষ একজনের মৃত্যুতে শোকে মুহ্যমান হয়ে পড়ে। কারো মৃত্যু দেখলে বিস্মিত হয়, বিহ্বল হয়ে পড়ে। ডক্টর সেন স্টেথোটি পকেটে রাখলেন। তারপর বললেন, এটা অবশ্য স্বাভাবিক মৃত্যু নয় বিশ্বনাথবাবু। তার মানে? রায়বাহাদুরের বড় ছেলে বিশ্বনাথবাবু প্রশ্ন করেন। মানে অতি সাধারণ, রায়বাহাদুরকে হত্যা করা হয়েছে। হত্যা মানে মার্ডার? ইয়েস মিস্টার ঘোষাল, দিস ইজ এ পিওর কোল্ড ব্লাডেড ডেলিভারেট হোমিসাইড অ্যামাউন্টিং টু মার্ডার। জানি না তার মৃত্যুর জন্য দায়ী কে। তাহলে উপায়? একমাত্র উপায় পুলিশে জানান, কারণ এ কেসে ডেথ সার্টিফিকেট দিতে পারবো না আমি। ডক্টর সেন টুপিটা তুলে নিয়ে মাথায় দেন, বলেন, তাহলে চলি বিশ্বনাথবাবু। কিন্তু বাবার মৃত্যুর কারণ? পয়জনিং। এর শরীরের ভেতর কোনো বিষাক্ত পদার্থ ঢুকিয়ে একে হত্যা করা হয়েছে। কিন্তু কোন পথে? এই দেখুন,
গলার ওপর ডান দিকে একটা চিহ্ন। এটা হচ্ছে এক ফোঁটা জমাট বাঁধা রক্তের দাগ। আসলে কি বিষ এই পথে এর শরীরে প্রবেশ করানো হয়েছে তা জানি না, পোস্টমর্টেমে সেটা জানা যাবে। ডক্টর সেন বিদায় সম্ভাষণ জানান। বিশ্বনাথবাবু বিমহুরের মতো কিছুক্ষণ চেয়ে থাকেন ডক্টর সেনের মুখের দিকে, তারপর বলেন, আচ্ছা। পাশের ঘরে গিয়ে আবার টেলিফোনের রিসিভারটা তুলে নেন তিনি। টক্সিকোলজি। তারপর শুরু হলো সেই চিরন্তন একঘেয়ে তদন্তের পালা। স্থানীয় থানার দারোগা মিস্টার বটব্যাল সংবাদ পেয়ে জিপ গাড়ি নিয়ে ছুটে এলেন। জোর তদন্ত শুরু হয়ে গেল। সারা বাড়ি জুড়ে শুরু হলো হইচই আর তুমুল কলরব। মিস্টার বটব্যালের এ অঞ্চলের জবরদস্ত দারোগা বলে সুনাম আছে। যেসব মহাপুরুষদের দাপটে বাঘ আর গরু যুগে যুগে একই ঘাটে জলপান করেছে বলে শোনা যায়, তাদের মধ্যে নাকি মিস্টার বটব্যাল একজন। মিস্টার বটব্যাল এসে মহাসমরয়ে হইচই শুরু করে দিলেন। দলে দলে লোককে ঘরে এনে সার সার দাঁড় করানো হলো জেরা করবার জন্য। রায়বাহাদুরের মৃতদেহটা পুলিশ মর্গে পাঠানো হলো পোস্টমর্টেমের উদ্দেশ্যে। রায়বাহাদুরের বড় ছেলে বিশ্বনাথবাবু মিস্টার বটব্যালের সঙ্গে কি একটা কথা বলতে গিয়ে কড়া রকমের ধমক খেলেন। মিস্টার বটব্যাল বললেন, যদি স্বাভাবিক মৃত্যু হতো তবে কিছু বলবার ছিল না মশাই, কিন্তু এ হচ্ছে অস্বাভাবিক মৃত্যু, মানে সবকিছুই মারাত্মক ব্যাপার। তাই আমাদের যা যা করবার ঠিকমতো করতে দিন। আমাদের কাজের কোনো ক্ষতি হলে তার জন্য আপনি তো আর লালবাজারে কৈফিয়ত দিতে যাবেন না। মৃত্যুর পর পারিবারিক যে সাধারণ নিয়ম কানুনগুলো পালন করা হয় তা এক্ষেত্রে সম্ভব হলো না। বিশ্বনাথবাবু হাড়ে হাড়ে বুঝতে পারলেন অপমৃত্যু বরণ করে রায়বাহাদুর কি সাংঘাতিক ভুলই না করেছেন। শুনুন বিশ্বনাথবাবু, আগে বাড়ি শুদ্ধ সবাইকে একে একে জেরা করা হবে, তারপর অন্য কথা। আমি চাই আজকের মধ্যেই হত্যাকারীকে খুঁজে বের করতে। সে তো খুব ভালো কথা। বিশ্বনাথবাবু বলেন, আমিও চাই যে আমার বাবার হত্যাকারী ধরা পড়ে উপযুক্ত শাস্তি পাক। তবে মিস্টার বটব্যাল যেন মহা দুর্লভ একটা কাজ করে ফেলেছেন এমনিভাবে তাকে বলেন, ডিউটি ফার্স্ট মশাই, আগে কর্তব্য, তারপর অন্য সবকিছু। বিশ্বনাথবাবু এ কথার কোনো উত্তর দিতে পারেন না। রায়বাহাদুরের 4 ছেলে 3 মেয়ে। বড় 2 মেয়ের বিয়ে হয়ে গেছে। তাদের মধ্যে একজন শ্বশুরবাড়ি দ্বার ভাঙায় থাকে, অন্যজন থাকে বাবার কাছে। তার নাম বিমলা, স্বামীর নাম বিজন কুমার। ছোট মেয়ে ডলি কলেজে 4th ইয়ারে পড়ে, এখনো বিয়ে হয়নি। তবে তার একজন সহপাঠী তার সঙ্গে পরিচয়ের সূত্র ধরে মাঝে মাঝেই এ বাড়িতে যাতায়াত করে থাকে। তার নাম পরিমল। 4 ছেলের মধ্যে বড় বিশ্বনাথ বাবার কাজকর্ম দেখাশোনায় সাহায্য করেন। রায়বাহাদুরের দ্বিতীয় অর্থাৎ মেজ ছেলে তারানাথ দীর্ঘদিন আগে ব্যবসা উপলক্ষে বোম্বাইতে থাকতে শুরু করেছিল। সে এখনো সেখানেই থাকে। সেজ ছেলে রামনাথ বিলেতে গেছে উচ্চশিক্ষার উদ্দেশ্যে। মাঝে মাঝেই তার প্রয়োজন মতো টাকা পাঠাতেন রায়বাহাদুর। সম্প্রতি ওদেশ থেকে খবর এসেছিল রামনাথ নাকি একটা ওদেশি ফিরিঙ্গি মেয়েকে বিয়ে করবে স্থির করেছে। কথাটা জানতে পেরে রায়বাহাদুর তাকে তীক্ষ্ণ চিঠি লিখে সাবধান করে দেন। এ ধরনের খেয়াল খুশিকে যে তিনি প্রশ্রয় দেন না, এটা বেশ ভালো করেই জানিয়ে দিয়েছিলেন। রামনাথ চিঠির উত্তরে লিখেছিল যে তার বাবার ধারণা মিথ্যা। সে 2 সপ্তাহের মধ্যে বিলেত থেকে দেশে ফিরে আসবে। পড়াশোনা শেষ হয়ে গেছে। যেটুকু শিক্ষার জন্য সে বিদেশ গিয়েছিল তা মোটামুটি সম্পূর্ণ হয়ে গেছে তার। চিঠি লেখার পরে প্রায় 1 মাস কেটে গেছে, কিন্তু রামনাথ আজও ফিরে আসেনি বিলেত থেকে। এমনকি তার আর কোনো চিঠিও পাননি রায়বাহাদুর। এ ব্যাপারে তিনি বেশ একটু চিন্তিতই ছিলেন। ছোট ছেলে দীননাথ কিন্তু অন্য ধরনের। ছোটবেলা থেকেই তার ছিল পলিটিক্সের নেশা। পলিটিক্সের আওতায় পড়ে অল্প বয়সেই যেসব ছেলেদের লেখাপড়া নষ্ট হয়, দীননাথ তাদের মধ্যে একজন। কিন্তু লেখাপড়া সামান্য হলেও একটি গুণ তার ছিল, অবিশ্রান্ত অনর্গল। সে যে কোনো বিষয় নিয়ে বক্তৃতা করে যেতে পারত। এই জন্যই পলিটিক্যাল পার্টিতে তার খুব আদর ছিল। ছোটখাটো যে কোনো একটা বিষয় পেলেই হলো। তার ছুতো ধরে কি করে পলিটিক্যাল মুভ নিতে হয় সেটা ছিল দীননাথের নখদর্পণে। দুবেলা খাওয়া দাওয়া ছাড়া বাড়ির সঙ্গে কোনো সম্পর্ক ছিল না এই দীননাথের। দক্ষিণ কলকাতার লেফটিস্ট পার্টি সকলেই দীননাথের নাম জানত বেশ ভালো করে। বড় বড় লেফটিস্ট মিটিং জমতই না দীননাথের বক্তৃতা ছাড়া। 2 খবরের কাগজেও তার ছবি ছাপা হয়েছে। একবার সে জেলেও গিয়েছিল 3 দিনের জন্য। তবে রায়বাহাদুরের যেন কি একটা দুর্বলতা ছিল এই ছোট ছেলের উপরে। যখনই সে 10-20 টাকা দাবি করত, তখন রায়বাহাদুর তার দাবি না মিটিয়ে পারতেন না।
দীননাথ অবশ্য সামান্য কথায় করুণ বা সলজ্জভাবে টাকা চাইতো না কোনোদিন। সে টাকা দাবি করতে বলা যেতে পারে। সে বলতো, দেশের গরিব দুঃখীরা যখন খেতে পাচ্ছে না, তখন এত টাকা নিয়ে বিলাস করবার কোনো অধিকার তোমার নেই। কাজেই কিছু টাকা পার্টি ফান্ডে এক্ষুনি দান করো। এই ব্যাপার নিয়ে কিছুদিন আগে দীননাথের সঙ্গে কিছুটা বচসা হয়েছিল রায়বাহাদুরের। বিশেষ একটা পার্টির কাজে দীননাথের 100 টাকা প্রয়োজন হয়ে পড়ে। দীননাথ টাকাটা চায় রায়বাহাদুরের কাছে। রায়বাহাদুর দীননাথের প্রস্তাব শুনে বেশ কিছুটা রাগান্বিত হয়ে ওঠেন। এর আগে ছেলের দু একটা খেয়ালকে তিনি হয়তো প্রশ্রয় দিয়েছেন, কিন্তু দিনে দিনে তার আবদার হয়ে উঠছে আকাশের চেয়েও বড়। আর তাকে প্রশ্রয় না দিয়ে একটু শাসন করা উচিত। রায়বাহাদুরের সঙ্গে দীননাথের এই ব্যাপার নিয়ে যথেষ্ট বচসা হতে থাকে। দীননাথ রায়বাহাদুরকে তীক্ষ্ণ কণ্ঠে বলে যে এরকম ব্যবহার করলে ভবিষ্যতে তার অনিষ্ট হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। রায়বাহাদুর একথা শুনে অবশ্য একটুও বিচলিত হন না। তিনি বরং হাসি মুখে ছেলেকে বলেন, এ বয়সে মাথাটা একটু গরম থাকার জন্যে অনেকেই এরকম বলে থাকে। তিনি ছেলেকে পার্টির কাজকর্ম ছেড়ে বাড়িতে এসে থাকতে বলেন। দীননাথ রায়বাহাদুরের কথার উত্তরে জানায় যে সে আর বাড়িতে থাকবে না, এমনকি বাড়ির সঙ্গে কোনো সম্পর্ক রাখতে চায় না সে। সেই দিনই দীননাথ রায়বাহাদুরকে আর কোনো কথা না বলে বাড়ি ছেড়ে চলে যায়। তারপর অনেকদিন সে বাড়ির দিকে পা বাড়ায়নি, এমনকি সে কোথায় থাকতো সে কথাটাও রায়বাহাদুর জানতে পারেননি। তারপর রায়বাহাদুরের মৃত্যুর আগের দিন ভোরে হঠাৎ দীননাথ বাড়িতে এসে আবির্ভূত হলো। তার সঙ্গে কোনো কথা রায়বাহাদুর বলেননি, অবশ্য বাড়ি থেকে বেরিয়ে যেতেও বলেননি। ছেলে মেয়ে ছাড়া রায়বাহাদুরের বাড়িতে থাকতো তার এক দুঃসম্পর্কিত ভাগ্নে বিলাস আর তার স্ত্রী অনুপমা। অনুপমার একটিমাত্র ছেলে সুজিত, বয়স তার 14-এর কাছাকাছি। রায়বাহাদুরের মেয়ে বিমলারও একটি ছেলে আছে, তার নাম অভিজিৎ। এছাড়া এ বাড়িতে থাকে দুটি চাকর, দারোয়ান ঝি মানদা আর পাচক ঠাকুর যদুনাথ। দীপক সমীপে। পরদিন বেলা 8টা। টেলিফোনের ঘন ঘন আর্তনাদ প্রখ্যাত প্রাইভেট ডিটেকটিভ দীপক চ্যাটার্জিকে চঞ্চল করে তুলল। এত সকালে কে আবার তাকে বিরক্ত করছে? রিসিভারটা তুলে নিয়ে দীপক গম্ভীর কণ্ঠে প্রশ্ন করে, হ্যালো, চ্যাটার্জি স্পিকিং। আপনি কোত্থেকে কথা বলছেন? কে, দীপক বাবু তো? হ্যাঁ, আমি মিস্টার গুপ্ত কথা বলছি। ও, গুড মর্নিং মিস্টার গুপ্ত। আমি ভাবলাম এত ভোরে কে আবার আমাকে বিরক্ত করতে এলো। তারপর কি খবর মিস্টার গুপ্ত? খবর বড় জরুরি। রায়বাহাদুর অবিনাশ ঘোষালকে কে বা কারা তার শোবার ঘরের ভেতরে হত্যা করেছে। হত্যা করেছে? তার মৃতদেহ? পুলিশ মর্গে তার মৃতদেহ নিয়ে যাওয়া হয়েছিল। পোস্টমর্টেম রিপোর্টে জানা গেল যে তার মৃত্যু হয়েছে বিষের ক্রিয়ায়। বিষের ক্রিয়ায় তার এই মৃত্যুর জন্য দায়ী কে? তা এখনো জানা যায়নি। এমনকি কিভাবে যে হত্যাকারী তাকে হত্যা করলো তাও স্পষ্টভাবে বোঝা যাচ্ছে না। তার মানে মৃত্যুর পরে তার ঘরের জানালা দরজা সবই বন্ধ ছিল। জানালাগুলোয় মোটা লোহার গড়াত দেওয়া, দরজা দুটোই ভেতর থেকে বন্ধ। এই অবস্থায় যে কে তাকে হত্যা করলো এবং কিভাবে তাকে হত্যা করে ঘর থেকে বাইরে বেরিয়ে গেল তা জানা যাচ্ছে না আদৌ। তাহলে ক্রমশ কেসটার মধ্যে অনেক কিছু জটিলতা দেখে আপনারা ঘাবড়ে গেছেন, তাই না? খানিকটা তাই বুঝি শেষ পর্যন্ত হালে পানি না পেয়ে আমার শরণাপন্ন হয়েছেন, তাই না? আগে ঠিকই বলেছেন। আমি চাই আমাদের কাজের যেখানে ভুল হচ্ছে সেই পয়েন্টগুলো আপনি সংশোধন করবেন। কিন্তু মিস্টার গুপ্ত, এ কথাটা আপনার নিশ্চয়ই অজানা নেই যে সমস্ত কাজের ভার যদি সম্পূর্ণ বিশ্বাস করে আমার উপর ছেড়ে দিতে রাজি না থাকেন, তবে আপনাদের সাহায্য করা আমার সাধ্যাতীত। তবে যখন প্রয়োজন হবে আমি নিজেই আপনাদের সাহায্য প্রার্থনা করব। তা আমি জানি মিস্টার চ্যাটার্জি। বেশ, আপনি এক্ষুনি লালবাজার পুলিশ হেডকোয়ার্টার্সে চলে আসুন। আমি পুলিশ কমিশনারকে বলে সমস্ত ব্যবস্থা করে রাখছি। আর একটা কথা। বলুন মিস্টার গুপ্ত। আপনার উপর এই কেসের তদন্তভার দেওয়া হচ্ছে বলে আমরা পুলিশের তরফ থেকে একটা রিওয়ার্ড ঘোষণা করেছি। রায়বাহাদুরের হত্যাকারীকে যে গ্রেপ্তার করতে পারবে তাকে 5,000 টাকা পুরস্কার দেওয়া হবে। তাছাড়া আপনি এই কেসের সব ভার নিচ্ছেন বলে আপনার খরচ বাবদ 1,000 টাকা অগ্রিম দেওয়ার ব্যবস্থা করছি। এই ট্রাভেলটুকু আপনাদের না নিলেও চলতো মিস্টার গুপ্ত। না, এটা আমাদের ডিউটি। ধন্যবাদ। তাহলে আপনি এক্ষুনি আসছেন তো? হ্যাঁ। আর একটা কথা,
ও কেসের ভারপ্রাপ্ত স্থানীয় থানার ওসি মিস্টার বটব্যালকে এখানে ডেকে আনবো। হ্যাঁ, তাহলে আমারও যথেষ্ট সুবিধা হয় মিস্টার গুপ্ত। আমি আধ ঘন্টার মধ্যেই লালবাজারে আসছি। ধন্যবাদ মিস্টার চ্যাটার্জি। দীপক রিসিভারটা নামিয়ে রাখে। আধ ঘন্টা পর দীপকের গাড়ি এসে থামে লালবাজার পুলিশ হেডকোয়ার্টার্সের ঠিক সামনে। গাড়ি থেকে নেমে ভিতরে গিয়ে সে মিস্টার গুপ্তের সঙ্গে দেখা করে। ওসি মিস্টার বটব্যালও মিস্টার গুপ্তের আহ্বানে লালবাজার পুলিশ হেডকোয়ার্টার্সে এসে অপেক্ষা করছিলেন। মিস্টার গুপ্ত দীপকের সঙ্গে মিস্টার বটব্যালের পরিচয় করিয়ে দেন। দীপক বলে, কেসটার সম্বন্ধে মোটামুটি সব কথাই আমি শুনলাম মিস্টার গুপ্তের কাছে। এবার তদন্তের ব্যাপারে আপনি কতটুকু এগিয়েছেন তা জানতে চাই। মিস্টার বটব্যাল বলেন, মোটামুটি সাধারণ তদন্ত ধারা অনুযায়ী আমি এগিয়েছিলাম মিস্টার চ্যাটার্জি। বাড়ির কয়েকটি লোককে খুঁটিয়ে খুঁটিয়ে জেরা করেছিলাম, কিন্তু তবু আসল ঘটনার কোনো হদিশ পাইনি। আচ্ছা, দরজা বন্ধ থাকা সত্ত্বেও ঘরের ভেতরে কি করে একজন লোকের মৃত্যু হলো এ রহস্যের সমাধান করতে পেরেছেন কি? না। আপনার সন্দেহ কার ওপর ঘনীভূত হয়েছে মিস্টার বটব্যাল? আমার ধারণা আসল হত্যা ব্যাপারের জন্য দায়ী হচ্ছে রায়বাহাদুরের ছোট ছেলে দীননাথ। আপনার এই ধারণার কারণ? বাবাকে সে ইতিপূর্বে ভয় দেখিয়েছিল। তাছাড়া কিছুদিন বাইরে কাটিয়ে হত্যার ঠিক আগের দিন সে বাড়ি ফিরে আসে। তা থেকে কি প্রমাণ করতে পারবেন যে সেই হত্যাকারী? ঠিক তা নয় মিস্টার চ্যাটার্জি, তবুও সন্দেহটা অনিবার্য কারণে তার উপরেই এসে পড়ে নাকি? কথাটা হয়তো খানিকটা ঠিক, কিন্তু এর পরে বিশ্লেষণ করলে হয়তো দেখতে পাবেন প্রত্যেকের ওপরেই কিছু না কিছু সন্দেহ এসে পড়েছে। আমি অবশ্য এতটা এগুতে পারিনি। আমাদের সেই ক্লুগুলোই সংগ্রহ করতে হবে মিস্টার বটব্যাল। যাক, রায়বাহাদুরের মৃত্যু সম্বন্ধে পোস্টমর্টেম রিপোর্ট কি বলে? এই দেখুন, পোস্টমর্টেম রিপোর্ট আমাদের সঙ্গেই আছে। আমি এটা ফাইলেই রেখেছি বিশেষ জরুরি বলে। দীপক পোস্টমর্টেম রিপোর্টটা বেশ ভালো করে দেখে একটা জায়গায় কয়েকটা লাইন বারবার মনোযোগ দিয়ে পড়ে সে। ইনস্ট্যান্টেনিয়াস ডেথ ডিউ টু দ্য ইনজেকশন অফ স্ট্রং মেটালিক পয়জন। দীপক রিপোর্টটা মিস্টার বটব্যালের হাতে ফেরত দিয়ে বলে, রায়বাহাদুর কি মৃত্যুর আগে কোনো উইল করেছিলেন? হ্যাঁ, তার বিষয় সম্পত্তি তিনি আত্মীয় স্বজনের মধ্যে ভাগ করে দিয়েছেন। সেই উইল আছে দত্ত চ্যাটার্জি অ্যান্ড কোম্পানি অ্যাটর্নি ফার্মের কাছে। আজ বেলা 10টায় তাঁরা এসে রায়বাহাদুরের আত্মীয় উইলটা পড়ে শোনাবেন। তাঁরা কেউ উইলের বিষয়ে কিছু জানতেন না। তাঁরা বলেন যে তাঁরা এ ব্যাপারে সম্পূর্ণ অজ্ঞ, তবে সেটা কতদূর সত্যি তা যাচাই করবার মতো সময় পাইনি। তাহলে একটা কাজ করতে হবে মিস্টার বটব্যাল, বলুন। আজ বেলা 10টার কিছু আগে আমাদেরও একবার যেতে হবে রায়বাহাদুরের বাড়ি। উইলটা পড়ে কার মনে কি ভাব জাগে তা তদন্ত ব্যাপারে আমাকে সাহায্য করবে। বেশ, আমি সে ব্যবস্থা করছি মিস্টার চ্যাটার্জি। ধন্যবাদ। মিস্টার গুপ্তের সঙ্গে করমর্দন করে দীপক উঠে দাঁড়ায়। আর এক কিস্তি। রায়বাহাদুরের বাড়ির ঠিক সামনে মিস্টার বটব্যালের জিপ গাড়িটা নিয়ে দাঁড়ায় বেলা 9:30 নাগাদ। গাড়ি থেকে নেমে দীপক আর মিস্টার বটব্যাল বাড়ির ভেতরে প্রবেশ করেন। বিশ্বনাথবাবু ছুটে এসে মিস্টার বটব্যালকে অভ্যর্থনা জানান। মিস্টার বটব্যাল পরিচয় করিয়ে দেন, ইনি হচ্ছেন রায়বাহাদুরের বড় ছেলে বিশ্বনাথ ঘোষাল, আর ইনি প্রখ্যাত প্রাইভেট ডিটেকটিভ দীপক চ্যাটার্জি। দীপক নমস্কার জানিয়ে বলে, আজ 10টার সময় আপনার বাবার উইল শোনাবার সময় ধার্য হয়েছে, তাই না বিশ্বনাথবাবু? হ্যাঁ মিস্টার চ্যাটার্জি। ধন্যবাদ। তার আগে আমরা যে ঘরে আপনার বাবাকে মৃত অবস্থায় পাওয়া গিয়েছিল সেই ঘরটা একটু পর্যবেক্ষণ করতে চাই। নিশ্চয়ই, এতে আমাদের কোনো আপত্তি থাকতে পারে না মিস্টার চ্যাটার্জি। আর একটা কথা বিশ্বনাথবাবু, বলুন। আপনার বাবার উইলটা নিয়ে আমরা একটু ইন্টারেস্টেড হয়ে পড়ছি। এটা সম্পূর্ণ আপনাদের পারিবারিক ব্যাপার। আমাদের এই অনাবশ্যক কৌতূহলের জন্য কিছু মনে করলেন না তো? নিশ্চয়ই নয়। বাবার হত্যাকারী যত সম্ভব ধরা পড়ে ততই আমাদের পরিবারের মঙ্গল। তাহলে চলুন মিস্টার বটব্যাল, দীপক বলে, আমরা রায়বাহাদুরের শয়নকক্ষটা একবার দেখে আসি। চলুন মিস্টার চ্যাটার্জি, আপনি বন্ধ দরজা জানালার কোনো সূত্র যদি বের করতে পারেন। দুজনে এগিয়ে যায়। বিশ্বনাথবাবুও পেছনে পেছনে আসেন। রায়বাহাদুরের শোবার ঘরে প্রবেশ করতেই দীপক থমকে দাঁড়ায়। চারিদিকে বেশ ভালো করে তাকিয়ে নিয়ে বলে, এই ঘরটা তো দেখছি বেশ বড়।
হ্যাঁ, বিশ্বনাথবাবু বলেন। বাড়ির মধ্যে এটাই সবচেয়ে বড় ঘর। শীতের দিনে ঠান্ডা লাগার ভয়ে বাবা দরজা জানালা সব বন্ধ করে দিতেন। দীপক একটু চিন্তিত ভয়ে বলল, সেটা কি শীতের ভয়ে না অন্য কোনো কারণে? অন্য কারণ আর কি থাকতে পারে? হয়তো উনি কোনো অনাগত বিপদের জন্য সবসময় সতর্ক হয়ে থাকতেন। তা অবশ্য হতে পারে, কিন্তু আমি অবশ্য নিশ্চিতভাবে কিছু বলছি না বিশালবাবু। সে কথা যাক, লেটস নাও কাম টু দ্য নেক্সট পয়েন্ট। আসুন আমরা পরবর্তী পয়েন্টে যাই। ঘরে সব দরজা জানালাগুলো বেশ ভালো করে পরীক্ষা করেও এমন কোনো সূত্র পাননি যা থেকে বোঝা যায় কিভাবে হত্যাকারী পলায়ন করলো? না। আচ্ছা, আমি একবার বেশ ভালো করে পরীক্ষা করে দেখি। দীপক দরজা জানালা সবগুলো তন্ন তন্ন করে পরীক্ষা করে। ঘরে 4টে জানালা, 2টো দরজা। দীপক প্রশ্ন করে, আপনারা কোন দরজা ভেঙে ঘরের মধ্যে প্রবেশ করেছিলেন বিশ্বনাথবাবু? ওই সামনের দরজা। পেছনের দরজায় সে সময় কেউ ছিল? না। কেন? পেছনের দরজা দিয়ে কেউ যে পালাতে পারে সে সন্দেহ আমরা আগে করিনি। তাছাড়া পেছনের দরজা সবসময় চাবি বন্ধ থাকতো। বুঝেছি। এই পয়েন্টটা জেনেই হত্যাকারী কাজ হাসিল করেছে। এই দেখুন, পেছনের দরজায় যে জায়গাটিতে তালার গায়ে চাবি লাগানো হয় সেখানে একটা দাগ। কিসের দাগ ওটা? খুব সহজেই ধরা যায়, ওটা হচ্ছে চাবি বন্ধ করবার চিহ্ন। সাধারণ চাবি নয়, বাইরে থেকে বিশেষ ধরনের বৈজ্ঞানিক উপায়ে নির্মিত চাবি দিয়ে ভেতরের তালা বন্ধ করা যায়। এটা সেই ধরনের চাবি। হত্যাকারী আগে থেকেই এ ধরনের চাবি তৈরি করে প্রস্তুত হয়ে এসেছিল। তবে কি হত্যাকারী এবারেরই লোক? আমার তো তাই মনে হয়। যাক, চলুন। এদিকে বোধ করি অ্যাটর্নি ফার্মের লোক এসে গেছেন এতক্ষণে। উইলটা শোনা আমাদের বিশেষ প্রয়োজন। মিস্টার বটব্যালও দীপকের কথায় সায় দেন। সকলে পা বাড়ায় বাড়ির ড্রয়িং রুমের উদ্দেশ্যে। ড্রয়িং রুমে পা দিতেই বাড়ির চাকর ভোলানাথ সেখানে এসে মিস্টার বটব্যালকে সেলাম করে দাঁড়ায়। তুমি কি চাও? মিস্টার বটব্যাল থমকে ওঠেন। ভোলানাথ মুখ কাঁচুমাচু করে বলে, আগে হুজুর, দীপকবাবু বলে কি একজন পুলিশের লোক এখানে। হ্যাঁ, তাতে তোমার কি হয়েছে? কিছু হয়নি স্যার, এইমাত্র একজন লোক একখানা চিঠি দিয়ে গেলেন তাকে দেবার জন্য। কোথাকার লোক? বললেন তিনি নাকি থানা থেকে এসেছিলেন। থানা থেকে? বাজে কথা। কোথায় এসে লোক? আগে তিনি চিঠিখানা দিয়েই সাইকেলে করে চলে গেলেন। দীপক বাধা দিয়ে বলে, এসব কথা এখন থাক মিস্টার বটব্যাল, আগে দেখি চিঠিখানাতে কি লেখা আছে। হ্যাঁ, সেই ভালো। দীপক চিঠিখানা খুলে পড়তে আরম্ভ করে। তাতে লেখা, প্রখ্যাত গোয়েন্দা দীপক চ্যাটার্জি সমীপেশু। আপনার সঙ্গে আমার মৌখিক পরিচয় নেই, তবু আপনাকে সাবধান করে দিচ্ছি মিস্টার চ্যাটার্জি, রায়বাহাদুর কেস নিয়ে অযথা মাথা ঘামিয়ে নিজের মূল্যবান সময় নষ্ট করবেন না। গোয়েন্দা হিসেবে আপনার নাম আমি শুনেছি, আমি জানি আপনি অসম্ভবকেও সম্ভব করতে পারেন, কিন্তু এসব ছোটখাটো কেস নিয়ে মাথা ঘামাবার মতো মূল্যবান সময় আপনার নিশ্চয়ই নেই। শুনুন দীপকবাবু, আপনি যদি অযথা এই কেস নিয়ে মাথা না ঘামান তবে আপনার পারিশ্রমিক বাবদ টাকা যথারীতি আপনার বাড়ির ঠিকানায় গিয়ে পৌঁছাবে। আর যদি এভাবে ব্যাঘাতের সৃষ্টি করেন তবে আপনাকে অনর্থক বিপন্ন হতে হবে। আশা করি কি কর্তব্য তা আপনাকে বুঝিয়ে বলতে হবে না। ইতি আপনার জনৈক বন্ধু। চিঠিখানা আগাগোড়া পড়ে সেটা খামের মধ্যে পুড়ে ফেলে দীপক। তারপর বলে, ভদ্রলোক তাহলে আর একটা কিস্তি দিলেন দেখতে পাচ্ছি। যাই হোক, উনি নিজে চালাক হলেও কয়েকটা পয়েন্টে ইতিমধ্যেই ধরা পড়ে গেছেন আমার চোখে। মিস্টার বটব্যাল প্রশ্ন করেন, আপনি জানেন মিস্টার চ্যাটার্জি কে হত্যাকারী? না। তবে কোন পয়েন্টের কথা বলছেন আপনি? আমি বলছি এই চিঠিখানার কথা। হত্যাকারী কিংবা তার সহকারী এই চিঠিখানা লিখে পাঠিয়েছিল কোন একজন সাইকেল আরোহী মারফত। বোধহয় এজন্য সাইকেল আরোহী কিছু দক্ষিণাও পেয়েছিল। আর যে লোক চিঠিটা লিখেছে, মোটামুটি তার সম্বন্ধে বলা যায় কয়েকটা কথা। সেই লোকটি ঈষৎ হ্রস্বকায় ও স্থূল, হাতের লেখা খুব ভালো নয়, অস্থির চিত্ত, আর মনে হয় সে পুরুষ নয়, নারী। নারী? হ্যাঁ, অবশ্য সেই যে আসল হত্যাকারী তা জোর করে বলতে পারি না আমি। সেই হত্যাকারী সহকারী বা সাহায্যকারী হতে পারে। তবে উপায়? কোন উপায়ের কথা চিন্তা করছেন? আপনি এখন কোন পথে যাবেন? পথ আমি একটাই চিনি মিস্টার বটব্যাল, আর সে পথ ভীরুতার নয়,
সে পথ হচ্ছে সাহসের আর বলিষ্ঠতার। তার মানে আপনি এই চিঠিকে গ্রাহ্য করবেন না? ঠিক ধরেছেন। চিরকাল এসব ভীতিজনক চিঠিপত্র বা শয়তানের হুঙ্কারের বিরুদ্ধে মাথা তুলে দাঁড়ানোই আমার অভ্যাস। যাক, এসব কথা এখন থাক মিস্টার বটব্যাল। আপাতত ওধারে চলুন, দেখা যাক উইলের মধ্য থেকে কোনো সূত্র বের করতে পারা যায় কিনা। হ্যাঁ, তাই চলুন। দুজনে হলঘরের দিকে পা বাড়ায়। উইল এবং তারপর হলঘরে জমায়েত হয়েছিল রায়বাহাদুরের পরিবারের সঙ্গে জড়িত প্রায় প্রত্যেকটি লোক। সেখানে উপস্থিত ছিল বড় মেয়ে বিমলা আর তার স্বামী বিজন কুমার, ছোট মেয়ে ডলি আর তার সহপাঠী পরিমল, বড় ছেলে বিশ্বনাথ, ছোট ছেলে দীননাথ, দূর সম্পর্কের ভাগ্নে বিলাস, তার স্ত্রী অনুপমা, ছেলে সুজিত, বিমলার ছেলে অভিজিৎ এবং চাকর দারোয়ান দূর সম্পর্কিত সামান্য জানা আত্মীয়রা। মেজ ছেলে তারানাথ আর মেজ মেয়ের কাছে টেলিগ্রাম করা হয়েছে দুঃসংবাদ। তারাও হয়তো 2-1 দিনের মধ্যে এসে পড়বে, আর সেজ ছেলে বিলেতেই বাস করছে বলে অনাবশ্যক মনে করে তাকে খবরটা জানানো হয়নি। দত্ত চ্যাটার্জি অ্যান্ড কোম্পানি থেকে অ্যাটর্নি মিস্টার দত্ত যথাসময়েই এ বাড়িতে এসে উপস্থিত হয়েছিলেন। মিস্টার দত্ত বেশ চালাক চতুর লোক। অবস্থা অনুযায়ী ব্যবস্থা কি করে করতে হয় তা বেশ ভালোই জানা আছে তার। চোখে মোটা ফ্রেমের একটা চশমা, বড় বড় গোঁফ, ক্লিন শেভ, পরনে দামি স্যুট, মুখে গাঢ় চকলেট রঙের একটা টোব্যাকো পাইপ। মিস্টার দত্ত আসার সঙ্গে সঙ্গে সারা বাড়ির বুকে যেন একটা সাড়া পড়ে যায়। সকলেই বেশ একটু সন্ত্রস্ত এবং চকিত হয়ে ওঠে বলে মনে হয়। দীপক ভালো করেই জানতো যে এসব ক্ষেত্রে একটু বেসামাল হয়ে পড়লে কোনো দুর্ঘটনা ঘটতে পারে। সেটাই যথেষ্ট সন্দেহজনক দৃষ্টি মেলে প্রত্যেকের প্রতিটি কার্যকলাপ লক্ষ্য করছিল। বিশ্বনাথবাবু সমস্ত আত্মীয় স্বজনদের সঙ্গে মিস্টার দত্তের পরিচয় করিয়ে দেন। সবার শেষে দীপক আর মিস্টার বটব্যালের সঙ্গে পরিচিত হন মিস্টার দত্ত। এদের দুজনকে এখানে উপস্থিত দেখে তিনি সহজেই বুঝতে পারেন যে এটা নেহাত সাধারণ কেস নয়। বেশ একটু জটিলতাপূর্ণ ও মারাত্মক কেস না হলে চট করে পুলিশ বিভাগ খ্যাতনামা গোয়েন্দা দীপক চ্যাটার্জির স্মরণ নেয়নি। দীপক মিস্টার দত্তের দিকে চেয়ে বলে, এমন একটা গুরুত্বপূর্ণ কাজের মধ্য দিয়ে আপনার সঙ্গে পরিচয় হলো মিস্টার দত্ত, যে চিরদিন এ কথাটা মনে থাকবে আমাদের। তা তো বটেই মিস্টার চ্যাটার্জি, কিন্তু একটা কথা বলুন। যে সময় আপনি উইল পড়বেন সে সময় বেশ একটু সাবধানে থাকতে হবে আমাদের। হ্যাঁ, তা তো নিশ্চয়ই। তবে আপনি যখন রয়েছেন। আচ্ছা, উইলের শর্তগুলি কি জানা আছে আপনার? না। কেন? উনি মৃত্যুর আগে একটা বড় লেফাফার মধ্যে উইলটা পুড়ে সিলমোহর করে রেখেছিলেন, ওর মৃত্যুর পূর্বে যাতে সেটা কেউ দেখতে না পায়। আমাদের উপর এই নির্দেশ ছিল। বুঝেছি, কিন্তু আপনার কি এতে খুব অসুবিধা হবে মিস্টার চ্যাটার্জি? মোটেই না, বরং এতে আমার কাজের বেশ একটু সুবিধা হলো বলেই মনে হচ্ছে। কেন? হঠাৎ উইলটা শুনে কার মনের উপর কিভাবে সেটা কার্যকরী হলো তা বেশ ভালো করে জানা যাবে। বুঝেছি, তাহলে আপনার অনুমতি নিয়ে আমি উইলটা। হ্যাঁ, ওটা খুলে ফেলুন। উইলটা খুলে মিস্টার দত্ত পাঠ করতে আরম্ভ করলেন। আমি জানি আমার মৃত্যুর পর আমার আত্মীয় স্বজনেরা এসে আমার এই শেষ উইল শুনবার জন্য কিভাবে ভিড় করবে, কিন্তু তাদের অবগতির জন্য জানাচ্ছি যে কোনো একজন লোক গোপনে আমাকে হত্যা করার জন্য চেষ্টা করছে। তবে সে লোক যে কে তা আমি জানি না। তাই মৃত্যুর আগে আমি ঘোষণা করে যাচ্ছি যে আমার এই মৃত্যুর জন্য দায়ী তাকে যিনি খুঁজে বের করতে পারবেন তাকে 20,000 টাকা আমার ব্যাংক অ্যাকাউন্ট থেকে পুরস্কার দেওয়া হবে। এছাড়া আমার সমস্ত স্থাবর অস্থাবর সম্পত্তি, যার সম্পূর্ণ দাম প্রায় 10 লক্ষ টাকারও অনেক বেশি, তা আমার 2 মেয়ে বিমলা আর ডলি, ছেলে বিশ্বনাথ, ভাগ্নে বিলাস, এই 4 ভাগে ভাগ করা হবে। এছাড়া আর কেউ কিছু পাবে না এই সম্পত্তি থেকে। আর আমি শেষবার ঘোষণা করছি যে মৃত্যুর পূর্বে আমি যে লাস্ট ডিড অফ গিফট তৈরি করেছি তার বলে আমার 20,000 টাকা দামের রক্ত হীরা, যা শোবার ঘরের সিন্ধুকে রয়েছে। রিভলভারের শব্দ আর বারুদের ধোঁয়া, ঝনঝন করে সার্সির কাঁচ ভেঙে পড়ল। রিভলভারের শব্দে মিস্টার দত্ত পড়া থামিয়ে দিয়েছিলেন। এবার তিনি মুখ তুলে বললেন, কি ব্যাপার মিস্টার চ্যাটার্জি? ব্যাপার অতি সাধারণ, দীপক হাসতে হাসতে বলে। একটি ছায়া জানালার ওপর থেকে এ ঘরের প্রতিটি কথা শুনছিল এবং কর্মপদ্ধতি লক্ষ্য করছিল।
কিন্তু আমি গুলি করবার আগেই সে এত দ্রুত তার মাথাটা নিচু করে নিল যে আমার উদ্দেশ্য ব্যর্থ হয়ে গেল। কিন্তু ছায়ার পেছনে আসল কায়াটি কার? আই এম স্টিল ইন দ্য ডার্ক, মিস্টার দত্ত। তবে মনে হয় এ বাড়িরই কোনো। কিন্তু এ বাড়ির আত্মীয়রা সব তো এখানে। তাছাড়া কি আর কেউ নেই? তারা তো বহু দূরে। কিন্তু আমি ডেফিনিট, মিস্টার দত্ত, যে সে নিশ্চয়ই এ বাড়ির প্রতিটি অংশের খবর রাখে। বাট হাউ? সেটা আমার জানবার কথা অবশ্যই নয়। যাকে তার আগে একটা বড় কাজ আছে। রায়বাহাদুরের উইলে শেষ অংশে যে 20,000 টাকা দামের রক্তহীরার কথা আছে, সেটার বিষয়ে কি করা যেতে পারে বলুন তো? কেন, সেটা তিনি যাকে দিতে বলেছেন। কিন্তু সেটা কোথায়? এবারই সব ঘর তো তন্ন তন্ন করে খোঁজা হয়েছে, কিন্তু হিরেটার কোনো হদিস মেলেনি এখনো পর্যন্ত, বললেন বিশ্বনাথ বাবু। সিন্ধুক থেকে হিরে উধাও হয়নি নিশ্চয়ই? দীপক বলে। না, সিন্ধুকে যে এটা থাকতে পারে তা আন্দাজ করেছিলাম, কিন্তু সিন্ধুক খুলে সেটা এখনো দেখা হয়নি। তবে চলুন সেটা দেখার ব্যবস্থা করা যাক। তা তো নিশ্চয়ই, মিস্টার বটব্যাল বলেন। সকলে মিলে রায়বাহাদুরের ঘরে গিয়ে সিন্ধুক খুলে সারা সিন্ধুক তোলপাড় করে খুঁজতে থাকে, কিন্তু তবু হিরেটার কোনো পাত্তা পাওয়া গেল না। হিরে থেকে খুনি খোঁজাখুঁজির পালা চুকলে দীপক বলল, অনেকক্ষণ কাজের ঝামেলা নিয়ে কেটে গেল। এ কথা বোঝা যাচ্ছে যে হিরেটা এ বাড়ির কোথাও কেউ লুকিয়ে রেখেছেন। কেউ দীপকের এ কথার কোনো উত্তর দেয় না। দীপক বলে চলে, অবশ্য এ কথাটা সত্যি যে হিরেটা যে সরিয়েছে সেই যে খুনি এমন কথা আমরা বলছি না। খুনির স্বার্থ আর হিরে চোরের স্বার্থ হয়তো এক না হতেও পারে। তবু আমি আপনাদের বেশ কিছুটা সময় দিচ্ছি। আপনাদের মধ্যে হিরেটা যিনি সরিয়েছেন, ইচ্ছা করলে তিনি আবার সেটা সিন্ধুকে রেখে আসতে পারেন। আমি তাকে একটা সুযোগ দিতে চাই। তাই আজ আর আপনারা কেউ ও ঘরে যাবেন না দয়া করে। তাছাড়া নকল চাবি দিয়ে সিন্ধুক খুলে যে হিরেটা চুরি করেছে সেই সেটা ফিরে রেখে আসতে পারে। মিস্টার বটব্যাল বলেন, এ বাড়িটা তন্ন তন্ন করে সার্চ করলেই তো হিরেটা বেরিয়ে পড়ে মিস্টার চ্যাটার্জি। তা আমিও জানি, দীপক বলে, কিন্তু তার আগে আমি হিরেচোরকে একটা চান্স দিতে চাই। বেশ। আর একটা কথা, আপনারা মানে রায়বাহাদুরের মৃত্যুর সময় যারা এ বাড়িতে ছিলেন তারা কেউ তদন্ত শেষ হওয়ার আগে এ বাড়ি ছেড়ে চলে যাবেন না দয়া করে। তাতে এটাই প্রমাণিত হবে যে তিনি এ খুনের সঙ্গে জড়িত। আশা করি বিনা কারণে কেউ মিথ্যা সন্দেহকে নিজেদের সঙ্গে জড়িত করতে চাইবেন না। কেউ এ কথার কোনো উত্তর দেয় না। দীপক বলে, তাহলে এবেলার মতো আমি আপনাদের সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি। আজ বিকেলে যদি প্রয়োজন হয় আমি আর একবার আসবো এ বাড়িতে। আশা করি আপনারা নিজেদের সম্বন্ধে আরেকটু বিবেচনা করে দেখবেন। দীপক উঠে দাঁড়ায়। সকলে পরস্পর মুখ চাওয়াচাই করতে থাকে। বাড়ি থেকে বেরিয়ে দীপক দ্রুত পায়ে এগিয়ে যায় বাইরে দাঁড়িয়ে থাকা জিপ গাড়িটার দিকে। নিশ্চিত মনে সে গাড়িতে উঠে বসে। গাড়ি ক্ষীণ গর্জন তুলে স্টার্ট নেয়। দীপকের নজর হঠাৎ গিয়ে আটকে যায় গাড়ির গদিটার দিকে। সেখানে কি যেন একটা সাদা কাগজ পিন দিয়ে গদির সঙ্গে আঁটা। দীপক ভাঁজ করা কাগজটা খুলে নিয়ে চোখের সামনে তুলে ধরে। স্পষ্ট হরফে লেখা, প্রিয় ডিটেকটিভ দীপক চ্যাটার্জি, সত্যি আপনার বুদ্ধি আছে বটে। হিরে থেকে খুনির দিকে যেভাবে দ্রুত গতিতে এগিয়ে চলেছেন তাতে স্বীকার করতেই হবে আপনি একে সে যেমন করে হোক সফলতা অর্জন করবেনই। কিন্তু আগের মতোই আর একটা কথা আপনাকে না বলে পারছি না। অন্য কোনো হিরে চোরের পেছনে আপনি যত ইচ্ছে সময় ব্যয় করুন, ক্ষতি নেই, কিন্তু এ কেস নিয়ে যদি আর একটা পাও এগোবার চেষ্টা আপনি করেন তবে ভীষণ একটা বিপদের সামনে গিয়ে পড়তে হবে আপনাকে। মনে রাখবেন, এটা হচ্ছে আমার আলটিমেটাম। এই আমার শেষ নিষেধবাণী, সতর্কের সংকেত। আশা করি কোন পথে চলতে হবে সেটা স্থির করবার মতো বুদ্ধি আপনার নিশ্চয়ই আছে। ইতি আপনার পুরাতন বন্ধু। চিঠিখানা আগাগোড়া পড়ে দীপক একটু বিরক্তিপূর্ণ স্বরে বলল, যত সব আবিস। কি ব্যাপার মিস্টার চ্যাটার্জি? মিস্টার বটব্যাল প্রশ্ন করেন। ব্যাপার অতি সাধারণ, কিন্তু এরা কি মনে করে এভাবে চিঠি লিখে আর ভয় দেখিয়ে দীপক চ্যাটার্জিকে কর্তব্য থেকে বিরত রাখতে পারবে?
হয়তো এদের একটু বেশি আত্মবিশ্বাস আছে। কিন্তু মিস্টার বটব্যাল, এই কথাটা মনে রাখবেন যে আত্মবিশ্বাস এবং অহমিকাই বড় বড় ক্রিমিনালদের অতি সহজে ধরিয়ে দেয়। কথাটা ঠিক বুঝলাম না। এক্ষেত্রেই দেখুন না, দুটো চিঠিতে একই হাতের লেখা। এ থেকে হত্যাকারী নিজেকে অনেকটা তুলে ধরেছে আমার সামনে, তাই নাকি? তাহলে আপনি তাকে এক্ষুনি ডোন্ট বি এক্সাইটেড মিস্টার বটব্যাল। আমাকে অতটা বোকা বলে ভাববেন না যে সব প্রমাণ নিখুঁতভাবে সংগ্রহ না করেই আমি হত্যাকারীর গায়ে হাত দেব। আপনি ঠিকই বলেছেন মিস্টার চ্যাটার্জি। আমি সাময়িক উত্তেজনার বসে কথাটা বলে ফেলেছিলাম। কিন্তু একটা কথা বলুন, হিরেচোর আর হত্যাকারী কি একই লোক? শুধু হিরেচোর অবশ্য পৃথক লোক, কিন্তু শেষ পর্যন্ত এর মধ্যেও বোধহয় একটা গোলমালের সৃষ্টি হয়েছে। কিরকম? কথাটা যথা সময়ে জানাবো। আগে আমি নিজেই একটু কনভিন্সড হয়নি। কি বলেন? আপনি ঠিকই বলেছেন মিস্টার চ্যাটার্জি। তবে এত সত্ত্বর যে আপনি এত দূর এগিয়ে যাবেন তা আমরা ভাবতে পারিনি। দীপক মৃদু হেসে বলে, দ্য ক্রিমিনাল ইজ আ ভেরি ভেরি ক্লেভার, নো ডাউট। কিন্তু সে ভুলে গেছে যে আমিও রহস্যভেদী দীপক চ্যাটার্জি। হিরে থেকে খুনের দূরত্ব খুব বেশি নয়। গাড়ি দ্রুত ছুটে চলে, কেউ আর কোনো কথা বলে না। এরপর সেদিন বিকেলে বেলা গড়িয়ে এলো। বিকেল 5টার সময় দীপকের পন্টিয়াকখানা এসে পার্ক করলো রায়বাহাদুরের বাড়ির ঠিক সামনে। পরপর দুবার হর্ন দিল দীপক। মিস্টার বটব্যালও আজ এসেছিলেন দীপকের সঙ্গে। থানা থেকে জিপ না নিয়ে দীপকের গাড়িতে করেই এসেছিলেন তিনি। একজন চাকর এসে সেলাম জানালো। বিশ্বনাথ বাবু কোথায়? তিনি একটু বাইরে গেছেন। আর সবাই? চায়ের টেবিলে। কথা শেষ হবার আগেই রায়বাহাদুরের ছোট ছেলে দীননাথকে সেখানে দেখা গেল। এ কি, দীপক বাবু যে? হ্যাঁ। আপনার কাজ কত দূরে গেল? অনেকখানি। তাই নাকি? হিরেচোরকে ধরতে পেরেছেন? মোটামুটি আন্দাজ করতে পেরেছি। আপনার সঙ্গে আমার একটা কথা ছিল দীপক বাবু। জানি। মিস্টার বটব্যালকে আপনি চায়ের টেবিলে বসিয়ে দিয়ে আসবার ব্যবস্থা করুন। ঠিক আছে, আমি একে চায়ের টেবিলে বসিয়ে দিয়ে এক্ষুনি ফিরে আসছি দীপকবাবু। মিস্টার বটব্যালকে সঙ্গে নিয়ে দীননাথ ভেতরে চলে যায়। ফিরে আসে মিনিট 3 পরে। কোথায় বসা যায় বলুন তো? দীপক বলে। আসুন, বাগানে বসলেই বেশ ভালো হয়, নিরিবিলি। তাই চলুন। বাগানে ঘাসের ওপর দুজনে পাশাপাশি বসে। একখানি ঘাসে ছাওয়া লন, তার চারপাশে ফুলের চারা লাগিয়ে অনেকটা বাগানের মতো করা হয়েছে। এবারে তাহলে শুরু করুন দীননাথ বাবু। দীপক ধীর অথচ গম্ভীর স্বরে কথাটা বলে। হ্যাঁ, প্রথম থেকেই আরম্ভ করছি আমি, দীননাথ বলে। দীপক বাবু, আমি আপনার কাছে স্বীকার করছি যে আমি সেই লোক যে হিরেটা চুরি করেছিল। আপনি? হ্যাঁ। আর আপনার বাবার হত্যাকারী? জানি না, আমি সব দরজা জানালা বন্ধ অবস্থায় আমি ঘরের মধ্যে প্রবেশ করেছিলাম। বাইরে থেকে দরজার চাবি খোলবার যন্ত্রের সাহায্যে দরজা খুলে। কিন্তু কেন দরজা খুলেছিলেন? হিরেটা চুরি করবার জন্যই। বেশ, তারপর? আমি চাবির ফাঁক দিয়ে দেখতে পাই যে বাবা মেঝের ওপর পড়েছিলেন। কিছু যে একটা অমনি ঘটে গেছে তা বুঝতে আমার অবশ্য দেরি হয়নি। আমার তখন ভীষণ অবস্থা, যেমন করেই হোক না কেন টাকার জোগাড় করতেই হবে। তাই আমি ঠিক এই সুযোগটাই কাজে লাগালাম। কিন্তু আপনার টাকার প্রয়োজন এত বেশি হয়ে পড়লো কেন? দীননাথের কথায় বাধা দিয়ে দীপক এবার প্রশ্ন করল। তাহলে অনেক কথাই বলতে হয়, দীননাথ শুরু করল। আমি যে কোনো একটি পলিটিক্যাল পার্টিতে আছি বাবা তা জানতেন। এমনকি তিনি মনে মনে আমার এই জীবনকে সাপোর্টও করতেন। কিন্তু টাকার ব্যাপারেই তিনি ছিলেন অত্যন্ত কড়া। আমাদের একটা নতুন পলিটিক্যাল মুভ নেবার ব্যাপারে আমি 200 টাকা দিয়ে সাহায্য করতে প্রতিশ্রুত হই, যে ক্ষেত্রে পার্টির অজস্র অর্থের প্রয়োজনীয়তা আমি মর্মে মর্মে অনুভব করেছি। সেক্ষেত্রে কথা না দিয়ে আমি কি করতে পারি? একটু থেমে দীননাথ শুরু করে। তারপর দেখলাম বাবা 100 টাকাও দিতে চাইলেন না। আমি রাগ করে বাড়ি থেকে চলে গিয়ে কয়েকদিন থাকলাম আমার এক বন্ধুর বাড়িতে। ভাবলাম বাবা নিশ্চয়ই আমার অভিমান ভেঙে টাকা দিয়ে সাহায্য করবেন আমাকে। কিন্তু তা যখন হলো না, তখন আমি নতুন কোনো পন্থা পাওয়া যায় কিনা তা জানতেই ফিরে এলাম বাড়ির দিকে।
আপনার সেই অদ্ভুত যন্ত্রটি কোথায় পেলেন? এটি বাবার একটা গোপন সেলফে ছিল। বাবার অনুপস্থিতিতে তার সিন্দুক থেকে টাকা বা অন্য কিছু সরিয়ে ফেলবার জন্য আমি সেটা সরিয়ে ফেলি। তাহলে আপনি ভেতরে ঢুকে সিন্দুক থেকে হিরেটা নিয়ে তারপর দরজা বন্ধ করে দিয়ে বেরিয়ে আসেন। ঠিক ধরেছেন। আপনার বাবার মৃত্যুর বিষয়ে জানাজানি হলো তার কতক্ষণ পরে? আমি বেরিয়ে এসেই বড়দার ঘরে ছুটে গিয়ে বললাম সব কথা। বড়দাকে বললাম যে বাবার ঘর থেকে একটা অদ্ভুত শব্দ শুনতে পেয়েছি। ভয় পেয়ে বাবার নাম ধরে ডেকেও সাড়া পাইনি। তক্ষুনি সকলে ছুটে এলো। হ্যাঁ। তারপর সামনের দরজা ভেঙে ঘরে ঢুকলো, কিন্তু পেছনের দরজার কথা কেউ ভেবে দেখেনি কেন? কারণ সেটিও বন্ধ ছিল বলে কেউ ধারণা করতে পারেনি যে এটা খুনের কেস হতে পারে। কিন্তু একটা কথা দীননাথ বাবু, আপনার আগে একজন লোক রায়বাহাদুরকে খুন করে পালালো কোন পথে? তা অবশ্য আমিও বুঝতে পারছি না। আর একটা কথা, হিরেটা এখন কোথায়? আমি সেটা আমার ঘরের দেরাজ জেনে লুকিয়ে রাখি। আমি সকাল থেকে সেটা খুঁজে পাচ্ছি না। খুঁজে পাচ্ছেন না? না, তন্ন তন্ন করে সব খুঁজলাম, কিন্তু সেটা যেন কর্পূর হয়ে হাওয়ায় মিলিয়ে গেছে। কিন্তু আপনার এই কথা কেউ বিশ্বাস করবে না, তা আমিও জানি দীপক বাবু। কিন্তু বিশ্বাস করুন, কিভাবে যে চোরের ওপর বাটপাড়ি হলো তা আমি বুঝতেই পারিনি। তাই সব কথা আপনাকে খুলে বললাম। নাথিং মোর। না, আর কিছু আমার বলবার নেই। দীপক উঠে দাঁড়াতে দাঁড়াতে বলে, দেখা যাক এরপর কি কতদূর করতে পারি। হিরেচোর আর খুনে যে এক লোক নয় তা আমিও আগে আন্দাজ করেছিলাম, কিন্তু আমি বুঝতে পারিনি প্রথম হিরেচোর আপনি। আর দ্বিতীয় হিরেচোর? তাকে খুঁজে বের করতেও আমাকে বেগ পেতে হবে না দীননাথ বাবু। হি উইল বি কট রেড হ্যান্ডেড। কিন্তু কথা হচ্ছে এর সঙ্গে খুনের সম্পর্ক কতটুকু? দীননাথ কোনো কথা বলে না। দীপক একটু থেমে হঠাৎ কথা শুরু করে আবার। দীননাথের চোখের দিকে সোজা তাকিয়ে প্রশ্ন করে, আচ্ছা, একটা কথা আপনাকে জিজ্ঞাসা করছি দীননাথ বাবু, আশা করি সত্য উত্তর দেবেন। বলুন। সত্যি এ কেসে খুনি বলে কাকে সন্দেহ হয় আপনার? আর যাকে সন্দেহ হয় সে কি এবারই লোক? সঠিক সন্দেহ কাউকে করতে পারছি না, তবে আমার মনে হয় এবারেরই কেউ হয়তো এ খুনের সঙ্গে জড়িত। আচ্ছা, আর একটা কথা, আপনি জানেন হিরেচোর আর হত্যাকারী ধরা না পড়লে আপনার ওপরেও কতটা বিপদের ঝুঁকি এসে পড়বে। তা তো বুঝতেই পারছি। কাজেই একটা প্রতিশ্রুতি দিতে হবে আপনাকে। কি ধরনের? হত্যাকারী ধরা না পড়া পর্যন্ত যদি কখনো আপনার সাহায্যের প্রয়োজন হয়, আশা করি আপনি তা করবেন। দীননাথ একটু চিন্তা করে বলে, বেশ, আপনার কথা আমি মেনে নিলাম মিস্টার চ্যাটার্জি। দীপক আর কোনো কথা বলে না, নীরবে সে কি যেন চিন্তা করতে থাকে। একটা ভাঙা সিরিঞ্জ। চায়ের টেবিলে সকলকেই পাওয়া গেল, এক বিশ্বনাথ বাবু ছাড়া। শোনা গেল তিনি গেছেন অ্যাটর্নি দত্ত চ্যাটার্জি কোম্পানির মিস্টার দত্তের সঙ্গে কতকগুলি বিষয়ে কথাবার্তা বলতে। সকলেই কলকণ্ঠে দীপককে অভ্যর্থনা জানায়। ডলি বলে, দীপক বাবু, এদিকে খবর শুনেছেন তো? খবর? হ্যাঁ, বড় বৌদির ঘরে একটা ভাঙা সিরিঞ্জ পাওয়া গেছে, কাঁচের সিরিঞ্জ, যা দিয়ে ডাক্তারেরা ইঞ্জেকশন দেয়। কোথায় সেটা? ডলি সহপাঠী পরিমলও চায়ের টেবিলে উপস্থিত ছিল। সে বলল, আমি সেটা কুড়িয়ে নিয়ে কাগজে জড়িয়ে রেখেছি। কোথায় সেটা? ডলির বাক্সে। ডলি, ওটা এনে দাও তো। ডলি উঠে যায়। দীপক বলে, ওটা ভালো করে কেমিক্যাল অ্যানালিসিস করে দেখতে হবে। আমার মনে হয় ওতে নিশ্চয়ই বিষ পাওয়া যাবে। মিস্টার বটব্যাল বলেন, ওটা বিশ্বনাথ বাবুর ঘরে গেল কেমন করে? দীপক মৃদু হেসে বললে, খুনি মাঝে মাঝে বড্ড কাঁচা কাজ করে ফেলে। কেন বলেন তো? দীপক বলে, ওই দেখুন না, খুনি মনে করেছে ওটা বিশ্বনাথ বাবুর ঘরে রেখে সে তার উপর আমাদের নজর আকর্ষণ করবে। কেন, তা কি সম্ভব নয়? আদৌ নয়। কেন? বিশ্বনাথ বাবু সত্যি খুনি হলে বোকার মতো সিরিঞ্জটা নিজের ঘরের মেঝে ফেলে রাখতেন না। তাও তো বটে। আসলে এটা হচ্ছে খুনির একটা বড় রকমের ধাপ্পা। যেমন ধাপ্পা মেরে সে হিরেটা চোরের উপর বাটপাড়ি করেছে। সে কি কথা? হ্যাঁ, সেটা এখন আলোচ্য নয়, আগে আসল ব্যাপারটার সমাধান হোক। আসল ব্যাপারটা কি? খুনি আর দ্বিতীয় হিরেচোরকে ধরা।
আমি অবশ্য মানুষ চোখকে তাকে দেখতে পাচ্ছি, কিন্তু সে সাধারণের চোখ এড়িয়ে যাচ্ছে। এমন সময় ডলি সিরিঞ্জটা নিয়ে ফিরে আসে। দীপকের হাতে সেটা তুলে দিয়ে বলে, দীপকবাবু, আপনার সঙ্গে একটা গোপনীয় কথা ছিল। নিশ্চয়ই, তার জন্য বেগ পেতে হবে না আপনাকে। আপনি দয়া করে আমার সঙ্গে বাগানে আসুন। চলুন। বাগানে দুজন পাশাপাশি বসে। ডলি প্রথমে কথা শুরু করে। আমার কিন্তু একটা সন্দেহ হচ্ছে দীপকবাবু। কি সন্দেহ? আমার মনে হয় ছোড়দা বোধ হয় এই খুনের সঙ্গে জড়িত। আপনার এই সন্দেহের কারণ? যেদিন বাবা মারা যান সেদিনই ছোটদাকে আমি সন্দেহজনকভাবে বাবার ঘরের সামনে ঘোরাঘুরি করতে দেখেছিলাম। তাছাড়া সেদিন তাকে কেমন যেন উত্তেজিত বলে মনে হয়েছিল। আচ্ছা, উইল অনুযায়ী উনি যে সম্পত্তি পাচ্ছেন তা কি উনি জানতেন? তা ঠিক মনে হয় না, তবে জানাটাও অসম্ভব নয়। আর তখন টাকার জন্য ছোটদা যেরকম ডিসপ্যারেট হয়ে পড়েছিলেন, তাতে হিরেটা চুরি করা ওর পক্ষে অসম্ভব নয় কিছু। কিন্তু তা থেকেই তো মনে হয় না যে উনি রায়বাহাদুরকে হত্যা করেছেন। তা হয় না বটে, তবে আর হিরেচোর এবং খুনি এক লোক না হতেও পারে। কিন্তু আমি ভাবছি অন্য কথা। হয়তো বাবা ঘুমোচ্ছিলেন, এমন সময় ছোটদা হিরেটা নিয়ে পালিয়ে আসবার চেষ্টা করেন। বাবা জেগে উঠে ওকে দেখে ক্রুদ্ধ হয়ে আক্রমণ করেছিলেন হয়তো। আর উত্তেজনার মুহূর্তে ছোটদা বাবাকে। আপনার অনুমান ভুল ডলি দেবী। কেন? সেরকম কোনো আঘাতে রায়বাহাদুরের মৃত্যু হয়নি। ঘরের জিনিসপত্র ছড়ানো ছিটানো ছিল না, যেন কোনো অপরিচিত লোক আচমকা পেছন থেকে বিষ ইনজেক্ট করেছিল আর সঙ্গে সঙ্গেই। কিন্তু একটা কথা বলুন, ছোড়দা বাবার উপর মোটেই সন্তুষ্ট ছিলেন না। কোনোদিন তিনি বাবার কাজকর্ম পছন্দ করতেন না। আপনার ছোড়দার ওপর আপনার এ ধরনের দৃঢ় সন্দেহের কারণ কি? অন্য কোনো কারণ নেই, এটা কেমন যেন একটা মানসিক প্রজেকশন বলতে পারেন। কিন্তু আপনার ছোড়দার মতো লোক কি একটা খুন করতে পারেন বলে আপনার ধারণা হয়? এ বিষয়ে বেশি কিছু বলতে পারবো না, তবে বাবার সঙ্গে সবসময় যে ওর মতের অমিল লেগে থাকতো এটা লক্ষ্য করেছি। কেন বলুন তো? এই দেখুন না, বাবার দূরসম্পর্কিত ভাগ্নে মানে বিলাসদা বর্মা থেকে এসে এখানে উঠলেন সস্ত্রীক। অনুপমা বৌদি অবশ্য খুব ঠান্ডা প্রকৃতির মেয়ে বলেই মনে হয়, কিন্তু বিলাসদা একটু রুক্ষ প্রকৃতির। কিন্তু বাবা এদের খুব ভালোবাসতেন, এটা ছোটদা কোনোদিন পছন্দ করতেন না। সারা জীবন ওদের পাত্তা মিলল না, আর বুড়ো বয়সে ওরা উড়ে এসে জুড়ে বসলেন, এটা তিনি বরদাস্ত করতে পারতেন না। এটা যে কোনো লোকের পক্ষে স্বাভাবিক, কারণ আপনার যে ভাইরা বিলেতে এবং বোম্বেতে থাকেন তারা তাদের প্রাপ্য অংশ থেকে বঞ্চিত হলেন, আর উনি হঠাৎ কোত্থেকে এসে। আপনি ঠিকই বলেছেন দীপকবাবু, ছোড়দাও এই কথাই বলেন প্রায়। আর আপনাদের কি মত? আমাদের আর কি মত থাকতে পারে? বিয়ের আগে পর্যন্তই আমার এ বাড়ির সঙ্গে যেটুকু সম্পর্ক, সে আর কতদিনের। দীপক বুঝতে পারে ডলির মনে কোথাও একটা গোপন ব্যথা রয়েছে। সে তাই কথা বাড়ায় না আর বলে, আপনি যা ভেবেছেন তা ভালোই ডলি দেবী, কিন্তু তাতে আমাদের কাজের কোনো সুবিধা হবে না। ডলি বলে, আমিও ঠিক বুঝতে পারিনি, যেটুকু জানি তা বললাম আপনাকে। বলে ভালোই করেছেন আপনি। ডলি আর কোনো উত্তর দেয় না। দীপকও উঠে দাঁড়ায়। সন্ধ্যা নেই। ডলির কথাগুলো হেসে উড়িয়ে দিলেও একটা কথা কিন্তু খচখচ করতে থাকে দীপকের মনে। ঘটনাচক্র যা পরপর দাঁড়াচ্ছে তাতে আসল অপরাধী নিশ্চয়ই ওদের মধ্যেই কেউ, কিন্তু কে সে? দিনরাতে সমস্ত কাজকে যদিও সে ডলির সামনে অন্যভাবে ব্যাখ্যা করতে চেষ্টা করল, কিন্তু আসলে দীননাথ কি নির্দোষ? আর রায়বাহাদুরের দূরসম্পর্কিত বোনের ছেলে বিলাস। জীবনে বিলাসকে রায়বাহাদুর কখনো দেখেননি, বর্মা থেকে আসার আগে পর্যন্ত। তার প্রতি হঠাৎ তার মমতা এতটা উথলে উঠল কেন? সবকিছু মিলিয়ে দীপকের মাথার মধ্যে কেমন যেন গোলমাল হয়ে যায়। ডলিকে চায়ের টেবিলে পাঠিয়ে দীপক আপন মনেই বাগানে ঘুরে বেড়াচ্ছিল। একটা ঝাউ বিথির ধারে সে এসে দাঁড়িয়েছে, এমন সময় একটা শিকড়ে বেঁধে সে হঠাৎ পড়ে গেল। এভাবে পড়বার জন্য সে প্রস্তুত ছিল না, কিন্তু সঙ্গে সঙ্গে তার মাথার ওপর দিয়ে যেন এক ঝলক আগুনের স্রোত বয়ে গেল। একটা অজানা হস্তের মধ্য থেকে গর্জন করে উঠল একটা রিভলভার। দীপক নিজের ভাগ্যকে ধন্যবাদ দিল। আচমকা পা পিছলে না পড়ে গেলে সে এ যাত্রা রক্ষা পেত কিনা সন্দেহ।
দীপক পকেট থেকে নিজের রিভলভারটা বের করে সামনের ঝোপটার দিকে তুলে ধরে ফায়ার করে। প্রচন্ড শব্দ, সারা অঞ্চলটাতে যেন একটা প্রবল হইচই আর কলরব শুরু হয়ে গেল ঘটনাটিকে কেন্দ্র করে। দীপক মন স্থির করে নিয়ে উঠে দাঁড়ায়। আততায়ী নিশ্চয়ই এতক্ষণে পলায়নের চেষ্টা করছে, এবার তাকে পশ্চাৎধাবনের চেষ্টা করা উচিত। দীপক সামনের ঝোপের মধ্যে ঢুকে পড়ে নাক বরাবর ছুটতে শুরু করলো। ঝোপ ঝাড় বন বাদার পেরিয়ে সে ছুটলো। বহু দূরে একটা মূর্তি দেখা গেল, পথের বাঁকে মিলিয়ে গেল তার দেহরেখা। দীপক বুঝলো আততায়ী সুযোগের জন্য অপেক্ষা করছিল, এবার ফাঁক পেয়ে চেষ্টা করেছিল তাকে হত্যা করবার। কিন্তু তার ভাগ্য নেওয়ার ভালো বলেই এত বড় ফাঁড়া থেকে এ যাত্রায় সে বেঁচে গেল। বাড়ির সকলে সেখানে এসেছিল। মিস্টার বটব্যাল চিৎকার করে উঠলেন, কি ব্যাপার মিস্টার চ্যাটার্জি? ব্যাপার সামান্যই, দীপক হাসতে হাসতে বলল। আরেকটু হলেই পৃথিবীর মায়া কাটাচ্ছিলাম, নেহাত একটা কাঠের গুঁড়িতে বেঁধে পড়ে গিয়েই। উফ, বিপদের সময় আপনি একমাত্র মাথা ঠিক রাখতে পারেন। মাথা নেই, তার মাথা ব্যথা। তার মানে অতি সরল, আমাদের মতো অকাজের লোকের মাথা নেবার জন্য আবার কার মাথার টনক নড়ে উঠবে? ভয় নেই, তেমন কোনো লোক নিশ্চয়ই আছে দীপুবাবু। পরপর দুটো চিঠির কথা নিশ্চয়ই ভুলে যাননি। কিন্তু যত গর্জায় তত বর্ষায় না। যারা আগে ভয় দেখায় কার্যত তারা কাজের বেলায় ছোট জগন্নাথ। তার কারণ কি? কারণ ভয় যারা দেখায় তাদের প্রকৃতি হয় একটু নার্ভাস ধরনের। তা না হয় মানলুম, কিন্তু ক্রিমিনালদের নিয়ে এরকম রসিকতা করতে পারে এত সাহস আমি খুব কম লোকেরই দেখেছি। তার কারণ নিশ্চয়ই আছে মিস্টার বটব্যাল। আমি মোটামুটি জানতে পেরেছি এসবের পেছনে কে আছে। কে? আপনি তা বললে বিশ্বাস করবেন না। কেন? কারণ সেটা অবিশ্বাস্য। যদি আমি বিশ্বাস করি, তবু হাতে নাতে না ধরা পর্যন্ত আমি বলতে পারছি না। যাক, চলুন বাড়ির ভেতরে এগোনো যাক। তবু বলবেন না? অতটা অধৈর্য হওয়া ভালো নয় মিস্টার বটব্যাল। বেশ, চলুন তবে আপনার আদেশই পালন করা যাক। কথা দিচ্ছি, বেঁচে থাকতে শত্রুর গুলিতে প্রাণ না দিলে আমি আজকের মধ্যেই আসল রহস্যের কিনারা করতে পারব। ধন্যবাদ। সকলে বাড়ির দিকে এগোয়। সকলেরই মুখে পাণ্ডুরতার ছায়া, ফ্যাকাশে, কেমন যেন একটা না জানা থমথমে ভাব তাদের মধ্যে। দীপক হঠাৎ দীননাথের দিকে চেয়ে কথা বলে, আজ রাত্রে আমি এ বাড়িতেই থাকবো, আর মিস্টার বটব্যালও থাকবেন আমার সঙ্গে। তাতে কারো আপত্তি হবে না তো? দীননাথ বলে, না না, আমি এক্ষুনি আপনাদের থাকবার ব্যবস্থা করে দিচ্ছি। তারপর ডলির দিকে চেয়ে বলে, ডলি, এদের থাকবার ব্যবস্থা করে ফেলতে পারবি তো? ডলি আদুরে মেয়ের মতো ঘাড় নেড়ে বলে, নিশ্চয়ই, আমি এদের থাকবার এবং খাবার সব ব্যবস্থা করে দিচ্ছি। ডলি চলে গেলে দীপক মিস্টার বটব্যালের দিকে চেয়ে বলল, আসুন বাড়িটা একবার সার্চ করে দেখি হিরেটার কোনো পাত্তা পাওয়া যায় কিনা। চলো। মিস্টার বটব্যাল দীপকের সঙ্গে বাড়ির ভেতর এগিয়ে যান। দীপক বলে, বাড়ি সার্চ করবার ইচ্ছা আমার ছিল না আদৌ, কিন্তু বিশেষ একটা কারণেই আমাকে এই পদ্ধতি অবলম্বন করতে হচ্ছে। অবশ্য সমস্ত কথা এখন বলবো না আপনাকে, একটু পরেই আপনার কাছে সব পরিষ্কার হয়ে যাবে বলে অবশ্য আশা রাখি আমি। এক ঝলক আলো। দীপককে সেদিন যেন বেশ একটু চিন্তিত বলে মনে হয়। অনেক কিছু বাধা বিঘ্নের মধ্যে দিয়েই তাকে কাজ করতে হয় সত্যি, কিন্তু যেখানে অ্যাডভেঞ্চারের বদলে থাকে শুধু রহস্যের জটিলতা, সেখানে দীপক সত্যিই যেন একটু বিরক্ত হয়। অবশ্য এ কেসে একদিকে আছে ভয়াবহ বিপদের মুখোমুখি দাঁড়াবার নেশা, অন্যদিকে আছে রহস্যের জটিলতা। তাই দীপক এ কেসটা হাতে নিয়ে যেন বেশ একটু আনন্দ উপভোগ করছিল। সেদিন সকাল থেকেই আকাশ ছিল ঘন ঘটাচ্ছন্ন, মাঝে মাঝে ঝিরঝির করে বৃষ্টি ঝরছিল অঝরে। এমনি দিনে কাজ করতে দীপকের সত্যিই বেশ ভালো লাগে। দুর্যোগময়ী প্রকৃতির সঙ্গে মানুষের মনের দুর্যোগ মিশে যেন একাকার হয়ে যায়। দীপক চুপচাপ ঘুরে বেড়াচ্ছিল বাড়ির চারপাশ। বাড়ির পাশের বাগানে ঝাউবিথির ধারে হত্যাকারী যে তাকে আচমকা আক্রমণ করেছিল এ চিন্তা সে কিছুতেই মুছে ফেলে দিতে পারে না মন থেকে। দীপক ঘুরে ঘুরে বেড়াতে থাকে। যদি হত্যাকারীর কোনো পায়ের ছাপ বা এমন কোনো জিনিসের সন্ধান পায় যা থেকে বুঝতে পারা যায় তার সঠিক পরিচয়, কিন্তু তার চেষ্টা সফল হয় না। ভিজে ঘাসের ওপর পায়ের ছাপ তেমন ভালোভাবে ফুটে ওঠে না। তবে যে ঝাউবিথি থেকে তার উপর আক্রমণ চালানো হয়েছিল সেখানে দাঁড়িয়ে সে মনোযোগ দিয়ে মাটিটা পরীক্ষা করতে থাকে। হঠাৎ একটা জিনিস তার নজরে পড়ে, একটা ছোট্ট সেফটি পিন,
ঠিক এ ধরনের পিন তো এদেশে তৈরি হয় না। পিতলের সেফটি পিন একটা দিক চ্যাপ্টা ও বেশ একটু মোটা। দীপক জানে এ ধরনের জিনিস পাওয়া যায় বর্মায়, কিন্তু কোনো বার্মিজ লোকের অস্তিত্ব এ বাড়িতে কল্পনাও করা যায় না। দীপক সত্যিই কেমন যেন বিভ্রান্ত হয়ে পড়ে। দীপক আপন মনেই চিন্তার গভীরতায় তলিয়ে গিয়েছিল। এমন সময় যেন কোথা থেকে ফিস ফিস শব্দ শুনতে পায়। দুজন লোক বোধ হয় ঝোপের মধ্যে দাঁড়িয়ে নিজেদের মধ্যে কি একটা কথা নিয়ে আলোচনা করছিল। কে ওরা দুজন? কি বিষয় নিয়েই বা আলোচনা করছে? দীপক উৎকর্ণ হয়ে ওঠে। মনোযোগ দিয়ে শুনে দীপক বুঝতে পারে ওদের মধ্যে একজন পুরুষ, অন্যজন নারী। পুরুষটি বলছে, আগে থেকে আরেকটু সতর্ক হওয়া উচিত ছিল আমাদের। তা না হয়ে এমন মিথ্যা চিন্তা করে কোনো লাভ নেই। নারী কণ্ঠ উত্তর দেয়, হিরেটা নেবার ইচ্ছা আমার আদৌ ছিল না। ওটার দাম কত জানো? তা জানি, কিন্তু এই ঝামেলার মধ্যে আর একটা ঝামেলা বৃদ্ধি করবার কোনো মানে হয় না। তুমি তো শুধু ভয় পাচ্ছ, কিন্তু দেখছো না যে এমন একটা জিনিস না পেলে চুপচাপ সুদূরের আশায় বসে থাকবার কোনো অর্থ নেই। সে যা হয় হোক, এখন ওটা বিক্রির কি করলে? এখন ওটা বিক্রি করবার কল্পনা শুধু অনাবশ্যক বিপদকে বাড়িয়ে তোলা। কারণ এখন সকলেই এত বেশি অ্যালার্ট রয়েছে যে এত দামি হিরে বিক্রি করতে গেলে বিপদ অনিবার্য হয়ে উঠবে। তা তো বটেই, তবে এখন ওটা রাখা যায় কোথায়? সেই চিন্তাই তো করছি। এমন জায়গায় ওটা রাখতে হবে যেখানে কেউ সন্দেহ করবে না। আচ্ছা, সে পরে আলোচনা করে ঠিক করা যাবে, কিন্তু এদিকের ব্যবস্থা কি হবে? একটা মারাত্মক রিস্ক নিয়ে দীপক গোয়েন্দাটাকে শেষ করে ফেলবার চেষ্টা তো করেছিলাম, কিন্তু ওটার ভাগ্য এত ভালো যে শেষ অবধি বেঁচে। কিন্তু ও বাঁচলে তো আর আমরা বাঁচবো না। তা সত্যি, কিন্তু এত তাড়াতাড়ি আর একটা অ্যাটেম্প্ট নেওয়া ভুল হবে নিশ্চয়ই। সে কথা তো না বললেও চলে, কিন্তু আমি ভাবছি কতটা খবর ও সংগ্রহ করতে পেরেছে। যতটাই পারুক আমাদের বিপদে ফেলবার মতো কিছু জোগাড় করতে নিশ্চয়ই পারেনি। বোধ হয় তা পারবেও না কোনোদিন। আমারও তো তাই ধারণা ছিল, কিন্তু শুনলাম ও নাকি অসম্ভবকেও সম্ভব করতে পারে। এ তোমার মিথ্যা ধারণা। আমি কিন্তু অত সহজে ভয় পেতে ভালোবাসি না। হাজার হলেও তো মানুষ। মানুষের পক্ষে তো আর অসম্ভবকে সম্ভব করা সহজ নয়। আমি মিরাকেলও বিশ্বাস করি না। তা না করো, ক্ষতি নেই। তবে আমরা জানি আপাতত আমরা নিরাপদ। কাজেই মিথ্যা বিপদের ভয় করি কেন? এখন শুধু আমাদের কাজ হবে সবকিছু পর্যবেক্ষণ করা আর চুপচাপ বসে থাকা। কথা শেষ হয়। দীপক ভালো করে ওদের দেখবার চেষ্টা করে, কিন্তু ঝোপের মধ্যে দিয়ে ওরা এত সন্তর্পণে সরে যায় যে দীপক ওদের দেখতে পায় না। তাছাড়া তার নিজের উপস্থিতি সে তাদের জানাতে ইচ্ছুক নয়। দীপক এবার সচেতন হয়। ধীরে ধীরে সে বাড়ির ভেতরে পা বাড়ায়। এতক্ষণে তার দৃঢ় ধারণা হয় যে হত্যাকারী আর দ্বিতীয় হিরেচোর বোধহয় একই লোক। কিন্তু কে সে? আর এরা দুজন একসঙ্গে একই স্বার্থের পেছনে জড়িত। কি সে স্বার্থ? দীপক চিন্তিত মনে এগিয়ে চলে। নতুন এক ঝলক আলোর রেখা এসে পড়েছে তার সামনে। সে রেখায় যদি সে কিছু দেখতে পায়, তবেই এ ব্যাপারের মীমাংসা সম্ভব। উৎস সন্ধানে সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজেও হীরের কোনো সন্ধান মেলে না। 7টি বড় বড় আলমারিতে, দালানের গায়ে লাগানো পাশাপাশি বড় বড় আলমারিগুলো। দীপক জানে এখানে সে হীরেটা হয়তো খুঁজে পাবে না, কিন্তু তবু সে ঘন্টা 3-4 ধরে প্রত্যেকটি আলমারি তন্ন তন্ন করে খুঁটিয়ে খুঁটিয়ে দেখে। বিলাস, অনুপমা, দীননাথ, ডলি ইত্যাদি সকলেই দীপকের কাজ দেখে অবাক হয়ে যায়। ডলি বলে, দীপকদা যে হিরেটা নিয়েই বেশি মেতে উঠলেন বলে মনে হচ্ছে। দীপক বলল, হিরেটা হস্তান্তরিত না হলে হয়তো অতটা চিন্তিত হতাম না আমি, কিন্তু হিরে হস্তান্তরের সঙ্গে বাবার মৃত্যুর কি সম্পর্ক? সম্পর্ক নিশ্চয়ই আছে। আমার মনে হয় দ্বিতীয়বার চোরের ওপর বাটপাড়ি যে করেছে সেই প্রকৃত হিরেচোর। আপনার ধারণার কারণ? কারণ কিছু নেই, তবে অনেকটা ইনটুইশন বলতে পারেন। পৃথিবীর অনেক বড় বড় মিস্ট্রি সলভ করার মূলে রয়েছে এই ইনটুইশন বা ইচ্ছা শক্তি। তা আমিও জানি, কিন্তু অপরাধ তত্ত্বের ব্যাপারে যে ইনটুইশনের দাম আছে তা সত্যি জানতাম না দীপকদা। দীপক কোনো কথা বলে না। তাকে কেমন যেন গম্ভীর বলে মনে হয়, কিন্তু তার এই গাম্ভীর্যের আড়ালে যে অন্য কোনো চিন্তা তার মনে খেলা করছিল তা বেশ ভালোভাবে বুঝতে পেরেছিলেন মিস্টার বটব্যাল। লাইব্রেরি ঘরে খোঁজাখুঁজি করে দীপক বলল, আর হিরেটা পাওয়ার আশা করা দুরাশা।
এখন যে সামান্য সার্চ বাকি আছে তা খাবার পরেই শেষ করা যাবে। খাওয়া দাওয়া শেষ করে দীপক গেল শোবার ঘরে, কিন্তু বিছানায় শুয়ে চুপচাপ সময় কাটাবার ছেলে যে দীপক চ্যাটার্জি নয় তা মিস্টার বটব্যালের অজানা ছিল না। মিস্টার বটব্যাল দীপকের ভাবভঙ্গি দেখে কেমন যেন একটু অবাক হয়ে যান। একটা কিছু অদ্ভুত কাজ করবার জন্য যে দীপকের পূর্ব প্রস্তুতি তার একটা আন্দাজ করতে পারেন তিনি। গভীর রাত্রি, বাড়ির প্রত্যেকটি প্রাণী নিথর নিদ্রার কোলে নিঃশব্দে ঢলে পড়েছে। প্রত্যেকটি ঘরের দরজা ভেতর থেকে বন্ধ, কারো কোনো চিন্তা বা উদ্বেগ নেই যেন। একটা মানুষ কিন্তু এই ঘুমের রাজ্যের মধ্যে থেকেও অনেক চিন্তা বুকে নিয়ে কাটিয়ে চলেছে রাত্রির জাগর প্রহর। ঢং ঢং, রাত 2টো বেজে গেল। কোনো একটা দূরের ঘড়ির শব্দ কেঁপে কেঁপে ভেসে এলো যেন। লাইব্রেরি ঘরের একটি দরজার আড়ালে দাঁড়িয়ে লোকটা যেন ক্রমশ অতিষ্ঠ হয়ে উঠতে থাকে। একজন লোক ধীরে ধীরে এগিয়ে আসছে না? একজন নয়, 2টি ছায়ামূর্তিকে দেখা গেল লাইব্রেরির সামনে। একজন বাইরে দাঁড়ালো, অন্যজন পায়ে পায়ে ভেতরে প্রবেশ করলো চারিদিকে তাকাতে তাকাতে। 1 মিনিট, লোকটা একটা আলমারির সামনে দাঁড়িয়ে বইগুলোর আড়ালে কি যেন একটা জিনিস লুকিয়ে রাখছে। দরজার আড়ালে দাঁড়িয়ে থাকা লোকটা এবার সোজা হয়ে দাঁড়ালো, একবার ভালো করে দেখে নিল শরীরের সঙ্গে সংলগ্ন রিভলভারটা ঠিক জায়গায় আছে কিনা। না, আর কোনো চিন্তা নেই তার। রিভলভারটি স্থানচ্যুত হবার কোনো আশঙ্কা নেই আর। এবার সে সেটা বের করে হাতে নিয়ে এক লাফে ঘরের ঠিক কেন্দ্রস্থলে এসে দাঁড়ালো। হ্যান্ডস আপ মাই ফ্রেন্ড। কে? ছায়ামূর্তি নড়ে উঠল। এতটুকু নড়বার চেষ্টা করলেই মৃত্যু অনিবার্য হয়ে উঠবে, মনে রেখো। ছায়ামূর্তি কি যেন ভাবে, তারপর নিজেই সুইচ টিপে আলোটা জ্বালে, বলে ওঠে, এ কি দীপক বাবু, আপনি হঠাৎ কি মনে করে? দীপক দেখে তার সামনে দাঁড়িয়ে রায় বাহাদুরের ভাগ্নে বিলাস। তার প্রান্তে যে মূর্তিটি দাঁড়িয়েছিল সে আর কেউ নয়, স্বয়ং বিলাসের স্ত্রী অনুপমা। সমাধান। গোলমালের শব্দে বহু লোক এসে ঘরের মধ্যে জড়ো হয়েছিল। দীপক সকলের দিকে ভালো করে চেয়ে বলে, আপনারা সকলে চলে যান এখান থেকে, আমার সঙ্গে মিস্টার বটব্যালের একটু বিশেষ কথা আছে। কেউ ব্যাপারটা বুঝতে পারে না, প্রত্যেকেই আপন আপন ঘরের দিকে পা বাড়ায়। দীপক ধীরে ধীরে মিস্টার বটব্যালকে বলে, মিস্টার বটব্যাল, এই নিন আপনার আসামি 2জন, রায় বাহাদুরের হত্যাকারী। দীননাথ যে হীরা চুরি করেছিল তাও আবার তার হাত থেকে হস্তান্তরিত হয়েছিল, তার জন্য দায়ী এরা 2জন। কিন্তু এরা কারা? ছদ্মবেশী দস্যু রামনারায়ণ খাঁ আর সহকারী নারী দস্যু বিচিত্রা। নারী দস্যু? হ্যাঁ, নারী দস্যু বিচিত্রার নাম শোনেননি? সেই বর্মা মার্ডার কেস। মনে পড়েছে বটে, ইনিই সেই মহিষী নারী। তাহলে অনুপমা দেবী? এটা ছদ্মনাম। থ্যাংক ইউ। সত্যি আপনার এতটা ক্ষমতা আমাকে যেন কেমন বিভ্রান্ত করে ফেলেছে মিস্টার চ্যাটার্জি। না, ভয়ের কোনো কারণ নেই মিস্টার বটব্যাল, আপনি নিশ্চিন্তভাবে এদের অ্যারেস্ট করতে পারেন। আমি পরে সমস্ত ইতিহাস আপনাকে খুলে বলছি। মিস্টার বটব্যাল বিলাস আর অনুপমার হাতে হাত করা পরিয়ে দেন, তারপর গর্বিতভাবে বলেন, বড় বার বেড়েছিলে, তার উচিত শাস্তি তোমরা পেয়েছ। দীপক মিস্টার বটব্যালের বাগাড়ম্বর শুনে একটু হাসে শুধু। পরদিন সকাল, ড্রয়িং রুমে সকলে জড়ো হয়েছে দীপকের মুখ থেকে সেই অদ্ভুত কাহিনী শোনার জন্য। প্রত্যেকেই অত্যন্ত কৌতূহলী হয়ে উঠেছে, প্রত্যেকেই কেমন যেন সচকিত, বিভ্রান্ত। দীপক ধীরে ধীরে শুরু করে, ঘটনাগুলো আপনাদের ভালো করে বোঝাবার জন্য অনেক আগে থেকেই শুরু করছি আমি। পরপর সব ঘটনা না বোঝালে আপনাদের বুঝতে অসুবিধা হবে বলে মনে হয় আমার। প্রথম থেকেই শুরু করা যাক। বর্মা মার্ডার কেসে এবং বর্মার কয়েকটি মার্ডার, ডাকাতি, রাহাজানি ইত্যাদি কেসে 2জন ক্রিমিনালের নাম পুলিশ মহলে অজানা ছিল না। এরা 2জন হচ্ছে বাঙালি। বাঙালি কিনা সঠিক জানা না গেলেও এরা বাংলা, বার্মিজ, হিন্দি প্রভৃতি কয়েকটি ভাষায় অনর্গল কথা বলতে পারে। ঘটনাচক্রে অনেক দূরে নিয়ে গিয়ে ফেলছি আপনাদের। বিচিত্রাই হচ্ছে আসলে এই সমস্ত ঘটনার মূল কেন্দ্র। বিষকন্যার বিষের উদ্গারে একের পর এক ঘটে গেছে এই ধরনের বীভৎস ঘটনাবলী, যা ভাবতে যে কোনো সাধারণ লোকের হৃদস্পন্দন হওয়া স্বাভাবিক। রায়বাহাদুরের যে ভাগ্নে বর্মাতে থাকতো সে আসলে মৃত্যুবরণ করেছে আজ থেকে 3 বছর আগে। তার সঙ্গে ঘটনাচক্রে এই 2জন দুর্ধর্ষ ক্রিমিনালের পরিচয় হয়েছিল।
তারা কথায় কথায় জানতে পারে যে আসল বিলাসের বাবা কলকাতার একজন ধনী লোক। তার ঠিকানাটাও তারা বিলাসের কাছ থেকে জোগাড় করে ফেলে। এদিকে কলকাতার বুকে এই দুজন ক্রিমিনাল যখন আসতে বাধ্য হলো, তার আগেই আসল বিলাস হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেছে। জিনিসটা এদের দুজনের কাজে লাগলো। বিচিত্রা বলল, বিলাস যদি হঠাৎ বিয়ে করে বসে এবং বিচিত্রা যদি নকল বিলাসের স্ত্রী রূপে রায়বাহাদুরের বাড়িতে আশ্রয় নেয় তবে কেমন হয়? কথাটা নকল বিলাসের মনে ধরল। তাই বিচিত্রাও রূপান্তরিত হয়ে গেল অনুপমায়। রায়বাহাদুরের নিজের ভাগ্নে বউয়ের মতোই স্নেহে ওদের আশ্রয় দিলেন। অবশ্য ওরা বুদ্ধি করে এখানে আসবার আগে বর্মা থেকে রায়বাহাদুরের নামে একখানা চিঠি লিখেছিল। রায়বাহাদুর ভাগ্নে এবং ভাগ্নে বউকে এতটা স্নেহ করতেন যে তিনি সম্পত্তির একটা অংশ তাদের নামে উইল করে দেন। কিন্তু এতে তার নিজস্ব 2 পুত্র এবং 1 কন্যা সম্পত্তির অংশ থেকে বঞ্চিত হয়। কিন্তু এদিকে হলো নতুন বিপত্তি। মৃত্যুর দিন 3 আগে রায়বাহাদুর কিভাবে যেন ওদের দুজনকে সন্দেহ করতে শুরু করেন। সন্দেহটা কিভাবে ওর মনে বাসা বাঁধলো তা বুঝতে পারিনি। হয়তো ওদের কোনো গোপনীয় কথাবার্তা রায়বাহাদুরের কানে গিয়েছিল। সে যাই হোক, রায়বাহাদুর এবার উঠে পড়ে লেগে গেলেন আসল খবর সংগ্রহ করবার জন্য। কিন্তু বর্মা থেকে খবর আসার অনেক অসুবিধা। তাই অনেক আগেই নকল অনুপমা চক্রান্তে নকল বিলাস ওকে হত্যা করলো। যে যন্ত্রের সাহায্যে দীননাথ বাবু হীরা চুরি করবার জন্য ঘরে প্রবেশ করেছিলেন, সেই যন্ত্র নকল বিলাসের কাছেও ছিল। এদিকে দীননাথ বাবু হীরাটা চুরি করতে গিয়ে সব সন্দেহ নিজের ওপর টেনে নিলেন। এমনকি তার আত্মীয়রাও তাকে সন্দেহ করতে শুরু করে দিলেন। হীরাটা চোরের ওপর বাটপাড়ি হয়েছিল। আমি লোক দেখানো ভাবে লাইব্রেরিটা সার্চ করলাম এই জন্যে যে এরপর নকল বিলাস আর অনুপমা হীরাটা এখানে লুকিয়ে রাখতে আসবে। ভাববে লাইব্রেরি একবার যখন সার্চ হয়েছে তখন আর সার্চ হবার আশঙ্কা নেই। তাছাড়া হীরাটা নিজেদের কাছে রাখতে তারা আর ভরসা পাচ্ছিল না। কিন্তু আপনি বর্মার খবর কি করে সংগ্রহ করলেন দীপকদা? ডলি প্রশ্ন করল। আমি ভেবে দেখলাম এদিকে সন্দেহ করবার মতো আর কেউ নেই, একমাত্র ওই দুজন ছাড়া। তাই আমি বর্মায় খবর পাঠালাম ওখানকার সিক্রেট সার্ভিসের কাছে। অবশ্য এ ব্যাপারে মিস্টার বটব্যাল আমাকে সাহায্য করেছেন। সত্যি আপনার কাজের তুলনা হয় না। হয়তো এত বড় একটা জটিল কেসের সমাধান আর এত বড় দুজন নামকরা ডাকাতকে ধরা। ডলি বলছিল, সবই ভগবানের কৃপা বোন। তার দয়ায় অপরাধী কোথাও না কোথাও চালে ভুল করে, আসল দোষী ধরা পড়ে নির্দোষ মুক্তি পায়। আমার ক্ষমতা আর কতটুকু? এ কথা আর কেউ কোনো উত্তর দিতে পারে না। তাহলে বন্ধুরা, আজ এই পর্যন্তই। গল্প পাঠ তোমাদের ভালো লেগে থাকলে তোমাদের কাছে আবারও অনুরোধ থাকলো, লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে তোমাদের মূল্যবান মতামত পাঠানোর জন্য। ধন্যবাদ।